চুমুক বসালাম, ঢকঢক করে খেয়ে নিলাম প্রায় অর্ধেকটা। লম্বা শ্বাস ফেলে মুখ মুছে ফের ওনাদের দিকে চোখ দিলাম। একটু ধাতস্থ হয়ে ভীতু কণ্ঠে শুধালাম, আমাকে এখানে কেন এনেছেন? অন্য এক লোক উত্তর দিল। আমার ভারী মেজাজ খারাপ হলো এই লোকের উঠলেন বড় দেখে। মানে তোরা হার্ট অ্যাটাক করার মতো করে অপহরণ করে এনে এখন জিজ্ঞাসা করছিস আমার কেমন লাগছে? যার ছটকে খেয়েছি তাতে তো আমি মরেও যেতে পারতাম। আমি মেজাজে ভয় ডর খানিকের জন্য ভুলে যাই। সরাসরি প্রশ্ন করলাম, কি চাই আপনাদের? কত টাকা চাইবেন আমার বাবার কাছে? এই মুহূর্তে আমি চেয়ারে বসা, বাকি লোকগুলো আমার চারপাশ ঘিরে। প্রশ্নটায় একে অন্যের মুখে চালচিল করলেন। অতঃপর একজন বললেন, টাকার জন্য তো আপনাকে আনা হয়নি ম্যাডাম। আমি ভ্রু কুঁচকে ফেললাম। টাকার জন্য আরে না হলে কি আমার চেহারা দেখতে এনেছে? তৎক্ষণাৎ একটু আগে কিডনি পাচারের কথারে ফের মাথায় জোর দিল। তৎক্ষণাৎ একটু আগে কিডনি পাচারের কথাটাই ফের মাথা চাড়া দিল। এ আল্লাহ, এর মানে সত্যি এরা আমার কিডনি নেবে? ভয়ে আমার হাঁটু থরথর করে কাঁপাকাঁপি শুরু করলো। কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, হলে কেন এনেছেন? আমার সবে সবে শিথিল হওয়া কপাল পুনরায় বেঁকে বসে। কোন স্যার? অন্য একজন লোক বিনীয় অথচ মোটা কণ্ঠে বললেন, ম্যাডাম আপনি এক্ষুনি চুপ করে বসুন, স্যার এক্ষুনি এসে পড়বেন। আরে কথাটুকু সম্পূর্ণ না করে নিজেই থেমে যাই। ডুব দিলাম গভীর ভাবনায়। এদের কোন স্যার আমাকে তুলে আনতে বলেছে? সেই কৌতূহলে সব বলে চুপচাপ বসে রইলাম। চোখ বোলালাম চারপাশে। দুটো সোফা, একটা চেয়ার আর একটা ফুলদানি, একটা ড্রেসিং টেবিল। এছাড়া ঘরে আর কিচ্ছু নেই। দেয়ালগুলো পুরনো, জায়গায় জায়গায় থেকে রং খসে পড়েছে। আমি ঠিক কোথায় আমি ঠিক কোথায় কিছুতেই বুঝে উঠতে পারলাম না। তখনই বাইরে থেকে একটা প্রাস ভারী কণ্ঠ ভেসে এলো। মেহেবু নাম যার, তিনি দৌড়ে গেলেন দরজার কাছে। ছিটকিনি টানলেন দ্রুত হাতে। আমি মেহেবু লোকটার পেটে ফাঁক দিয়ে উকি ঝুঁকি দেওয়ার চেষ্টা করছিলাম। কণ্ঠস্বর কেমন শোনা শোনা লাগছে। তাছাড়া ছেলেটা কি যে আমার মতো এমন অসহায় অবলা মেয়েকে অপহরণ করলো? কি আছে আমার কাছে? আমার ব্যাগ হাতড়ালে 10 টাকার 6টা নোট ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না। ঠিক সে সময় দৃশ্যমান হলো নাম না জানা স্যারের চাঁদ বদন। আমি বেখেয়ালে তাকে চোখ নামালেও সজাগ হলাম নিমেষে। চট করে মাথা তুলে ফের তাকালাম। চোখের সামনে পরিচিত সে মুখখানি দেখতেই সমগ্র শরীর হিম হয়ে এলো। রুদ্র হোসেন চৌধুরী, উনি আমাকে কিডন্যাপ করেছেন ভাবতেই আমার মাথা ঘুরতে শুরু করলো। উনি দরজা ছেড়ে এসে ভেতরে ঢুকলেন, হাতে শপিং ব্যাগ। কিছু বলতে হলো না। ঘরের লোকগুলো সবাই একে একে আলগোছা বেরিয়ে গেল। রুদ্র দরজা লাগালেন, ওপর নিচ দুটো ছিটকিনি লাগালেন। এগিয়ে এলেন আমার দিকে। ওনার প্রত্যেকটা শব্দ অন্তরাল কাঁপিয়ে তুলছে আমার। সকালবেলা ওনাকে রিজেক্ট করার ফল যে এইসব কিছু বুঝতে খুব বেশি দেরি হলো না। এখন কি উনি প্রতিশোধ তুলবেন? উনি আর একটু কাছাকাছি আসতেই আমি তারকা করে উঠে দাঁড়ালাম। লাফিয়ে গেলাম রুমের এক কোণে। আঙ্গুল তুলে শাসিয়ে বললাম, খবরদার আমার কাছে আসবেন না। পরপর ঘটনাগুলো ভ্যাপাচাকা খেলেন উনি। হতবুদ্ধি হয়ে চেয়ে রইলেন অল্প সময়। এরপর ঠোঁটে এক পাশে বেঁকে গেল ওনার। মাথা নেড়ে সূক্ষ্ম হাসলেন। স্পষ্ট বুঝলাম আমার শাসনটাকে তাচ্ছিল্য করলেন উনি। খুব রাগ চেপে ধরল আমাকে। উনি আরেক পা বাড়াতে খিটমিট করে বললাম, এগোলেন না বলে দিচ্ছি, খুব খারাপ হবে। তাই? ওনার তাই বলার ধরনে আমার সবটুকু সাহস আত্মবিশ্বাস নেতে গেল। উঁচু করা আঙ্গুল ভেঙে এলো। ভয় লাগলো, উনি আমার ক্ষতি করবেন না তো?
কঠিন চেহারা নিমেষেই নরম হলো আমার। অনুরোধ করে বললাম, আমাকে যেতে দিন প্লিজ, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাই না? উনি হাতে শপিং ব্যাগগুলো সোফার উপর রাখতে রাখতে বললেন, কে বললো করেননি? আপনি আমার যা করেছেন তা আর কেউ করেনি। কি করেছে কি আমি? উনি ঘাড় কাত করে তাকালেন একবার, পরক্ষণে চোখ ফিরিয়ে নিয়ে বললেন, এগুলো পরেই তৈরি হন, ওদিকে ওয়াশরুম যান। ওনার শান্ত সুন্দর কণ্ঠস্বর শুনে একটু আশ্বস্তি হলো। উদ্দেশ্য খারাপ হলেও এতক্ষণ অপেক্ষা করাতো না নিশ্চয়, এসেই ঝাঁপিয়ে পড়তো না। কি বলি পাঠার মতো আমাকে সাজিয়ে গুছিয়ে তারপর তৈরি হতে বললেন। না, তৈরি হতে বললেন না কেন তাহলে? কি আছে এতে? নিজেই দেখে নিন। আমি জিভ দিয়ে ঠোঁট ভেজালাম, দাঁড়িয়ে রইলাম তবুও। উনি না সরলে যাব কেমন? আশ্চর্যভাবে আমার মৌনতা বুঝে নিলেন উনি, সরে দাঁড়ালেন। আমি চটজলদি গিয়ে ব্যাগ হাতালাম, বড়সড় ধাক্কা খেলাম মুহূর্তে। ভেতরে বিয়ের বেনারসি ওড়না গহনা আর সাজার টুকিটাকি জিনিস দেখে আমার মাথায় আকাশ ভেঙে টুকিটাকি জিনিসপত্র দেখে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হলো। দু চোখ ভর্তি প্রশ্ন নিয়ে ওনার দিকে তাকালাম। উনি আমার দিকেই চেয়ে আছেন। আমার কণ্ঠ রোধ হয়ে আসছিল কেন যেন। খুব বেগ পুহিয়ে জিজ্ঞাসা করলাম, এগুলো দিয়ে কি হবে? বেনারসি দিয়ে কি করে? কি করে সেটা আমিও জানি, কিন্তু আমি বুঝতে পারছি না এসব আমি পড়তে যাব কেন? কেন আমাকে পড়তে বলা হচ্ছে? আজ আপনার বিয়ে, আপনি বিয়ের কনে, আর তাই বেনারসি পরবেন, সিম্পল। উনি যেভাবে সিম্পল বললেন, আমার কাছে কথাটা ততটাই দুর্লভ্য ঠেকলো। নাক মুখ কুচকে বললাম, আমার মানে বিয়ে? আমার বিয়ে মানে? উনি খানিকটা বিরক্ত হলেন, ফোঁস করে নিঃশ্বাস ফেললেন। এটা কাজী অফিস, আজ এই মুহূর্তে আপনার সঙ্গে বিয়ে হচ্ছে আমার। এত কথা না বলে তৈরি হয়ে আসুন। আমার কান দুটো ঝাঁঝা করে উঠল, চোখের সামনে পুরো পৃথিবী দুলমান। কি কি বলছেন এসব? আমি আপনাকে বিয়ে করব না। এতক্ষণ শান্ত থাকা মানুষটা নিমেষেই হারিয়ে গেলেন। তপ্ত জ্বলন্ত চোখে চাইলেন আমার দিকে, খুব ঠান্ডা অথচ কড়া কণ্ঠে বললেন, এই শব্দগুলো আপনি আর উচ্চারণ করবেন না সেজুতি। বিয়ে আপনার আমাকেই করতে হবে। আমি নেবে যাই। উল্টে তোতলে বললাম, মগের মূল্য নাকি? আপনি যা বলবেন তাই হবে। এটা আমার লাইফ, আমি বুঝবো। আপনি ঠিক করার কে? আমি আপনাকে বিয়ে করব না। করব না মানে করব না, করব না। সঙ্গে সঙ্গে উনি কোনোই চেপে ধরলেন আমার, হ্যাচকা টান মেরে নিয়ে গেল ওনার কাছে। আমাকে রাগাবেন না সেজুতি। জোর করে তুলে এনেছি বলে জোর করে আপনাকে দিয়ে কাগজে সই করাতে ভালো লাগবে না আমার। ভালোই ভালোই। কিসের ভালো ভালো? হ্যাঁ, আপনার লজ্জা করছে না তুলে এনে আবার সেটা বড় মুখ করে বলতে? এতটা নীচ একটা মানুষ কি করে হতে পারে? একদিনে দেখায় একটা মেয়েকে প্রেমপত্র দিচ্ছেন, বিয়ের প্রস্তাব পাঠাচ্ছেন, আবার সে বিয়ে না করতে চাইলে তাকে তুলে আনছেন। ছি 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 ছি। উনি তীব্র ক্ষোভে আমার হাত আরো চেপে ধরলেন। কেনরির জায়গায় ওনার আঙুল বসে গেল। ব্যথায় চোখ খিচে ফেলতেই ফের শিথিল করলেন হাত। হ্যাঁ, আমি নিজ। আপনার জন্য একবার কেন, প্রতিবার নিজ হতে রাজি আছি। কিন্তু ভুলেও ভাববেন না এসব বলে আপনি আমার ইগোকে হার্ট করবেন আর আমি রেগে মেগে আপনাকে ছেড়ে দেব। সেটা কখনোই হবে না।